সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে ডব্লিউবিএসএসসি ইংলিশের একটা টপিক দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, এই কবিতাটাকে নিয়ে আজকে আলোচনা করব। এর কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন আমি লিখেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল এই কবিতাটা তোমার পাস্ট গ্র্যাজুয়েশন হিসাবে, অর্থাৎ 9-10 শিক্ষক হতে গেলে এবং অনার্স হিসাবেও, অর্থাৎ 11-12 টিচারদের ক্ষেত্রেও এই টপিকটা কিন্তু আছে। ঠিক আছে, তাই খুবই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। দেখো, তোমরা জানো যে ডব্লিউ.বি. ইয়েটসের লেখা কবিতাটার হলো দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। সোয়ান বলতে রাজহাঁস। এর অ্যানালিসিস আমি করেছি, কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস, এবং খুব একটা বড় নয়, 30 লাইনের একটা কবিতা, বেশ সুন্দর কবিতা, অর্থসমূহ তোমার অর্থবহুল একটা কবিতা। দেখো এমসিকিউ কোশ্চেনগুলো একটু দেখে নাও। ফুল নেম অফ ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। মানে ডব্লিউ.বি. ইয়েটসের পুরো নামটা কি? অপশন হিসাবে অন্য নামও দিতে পারে, তাহলে এটা হলো সঠিক অ্যান্সার। তারপরে দেখো, দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল ওয়াজ রিটেন ইন অক্টোবর 1916, 1916। দেখো, এই কবিতাটা যদি অপশানে আসে যে বিটুইন 1916 আর 1917, মানে 1916-17 মধ্যে, এরকম কিন্তু উত্তর হতে পারে। কিন্তু যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় যে অক্টোবর 1916, তাহলে কিন্তু এইটাই সবসময় এটাই আনসার হবে। কোথাও কোথাও লেখা থাকে যে 1916-17 মধ্যে লেখা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই অপশানটা দেবে না, তখন ওইটা ঠিক হবে। তারপরে দেখো, দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, এটা সংক্ষিপ্তভাবে আমি লিখে রেখেছি। ওয়াজ পাবলিশড ইন 1919, 1919-এ। এইটাই কিন্তু পরিচিত আমাদের কাছে, যে কবিতাটা 1919-এ প্রকাশিত হয়েছিল। যাই হোক, এই বিষয়টাকে নিয়ে পরে আর একটা কোশ্চেন আছে, যেখানে আমি ভালোভাবে ব্যাখ্যা করছি। দেখো, তারপরে হু ইনভাইটেড ডব্লিউ.বি. ইয়েটস টু ভিজিট কুল পার্ক। তাহলে যেখানে গিয়ে কবিতাটা লিখেছেন কুল পার্কে, সেখানে তাকে কে ইনভাইট করেছিল? লেডি গ্রেগরি বলে এক ভদ্রমহিলা। সালটা 1996, ঠিক আছে। এবং লেডি গ্রেগরি কুল পার্কের ওনার ছিলেন, মানে মালিক ছিলেন। কবিতাটার কতগুলো লাইন? হাউ মেনি লাইন্স আর হিয়ার? 13, ঠিক আছে। 30 লাইন্স আর দেয়ার, 30টে লাইন আছে। রাইম স্কিম কি? ABCBDD। ডব্লিউ.বি. ইয়েটস গড নোবেল প্রাইজ ইন 1923, 1923। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন 1913-তে, ঠিক আছে। আর.এন. ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার 10 বছর পরে নোবেল পেয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। এদের দুজনের মধ্যে কিন্তু খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, কিন্তু যদিও পরে মতবিরোধ হয়। যাই হোক, এই হিসাবে মনে রাখতে পারো যে 1913, 10 বছর পরে ডব্লিউ.বি. ইয়েটসও সাহিত্যেই নোবেল প্রাইজ পেয়েছিলেন, লিটারেচারেই। দ্য পোয়েম ফার্স্ট পাবলিশড ইন, দেখো ফার্স্টের নিচে একটা মার্ক করে রেখেছি আমি, লিটিল রিভিউ। বলেছে কবিতাটা প্রথম প্রকাশিত হয় 1917-তে লিটিল রিভিউয়ে। লিটিল রিভিউ একটা কবিতাগুচ্ছের নাম, যেখানে অন্যান্য অনেক কবিতা আছে। পরে 1919-এ ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল অ্যান্ড আদার পোয়েমস বলে একটা কাব্যগ্রন্থে, অর্থাৎ কবিতাগুচ্ছে, এই কবিতাটা প্রকাশিত হয়। তাহলে যদি উল্লেখ থাকে যে ফার্স্ট পাবলিশড কবে হয়েছিল, সেখানে কিন্তু 1917 সালটা যদি অপশানে দেয়, তাহলে 1917টাই লিখবে, 1919টা কিন্তু হবে না, ঠিক আছে। আর যদি কেবল লেখা থাকে যে কবে পাবলিশ হয়েছিল, সেখানে 1919টাই দেবে। সাধারণত এই দুটো অপশান একসঙ্গে দিয়ে দেবে না, 1917 আর 1919। কিন্তু যদি দেয়, তাহলে দেখবে ফার্স্ট পাবলিশড লেখা থাকবে। লিটিল রিভিউ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল, এবং পরে যেটাতে প্রকাশিত হয়েছিল ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল, এটা দেখো কবিতাটার নামও কিন্তু, ঠিক আছে। পরে এই এই কাব্যগ্রন্থে 1919-এ প্রকাশিত হয়, এবং এইটাই ফর্মালাইজড প্রকাশন, মানে এটাকেই ধরা হয়। তারপরে দেখো, তারপরের কোশ্চেন হলো তোমার, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। যাই হোক, ডব্লিউ.বি. ইয়েটস ওন নোবেল প্রাইজ ইন 1923-এ। তারপরে দেখো, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ, মানে কবিতাটার একটা বিষয় হলো চেঞ্জ অ্যান্ড আনরিকুইটেড লাভ। আনরিকুইটেড লাভ অর্থাৎ প্রতিদানহীন, যার কোনো প্রতিদান পাওয়া যায় না। মানে দ্য ভেরি পোয়েট, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস হ্যাড আ টরিড লাভ অ্যাফেয়ার উইথ মডগন, কিন্তু মডগন ওনাকে তেমনভাবে পাত্তা দিতেন না, যার জন্য ওনাদের অ্যাফেয়ারের কোনো পরিণতি কিন্তু হয়নি। তারপরে দেখো, হেয়ার দ্য সিজন সিম্বলাইজড, সিজন অর্থাৎ অটামকে বলেছে, যে কি বলেছে? সিজন
সামথিং কামিং টু অ্যান এন্ড, যে কোনো কিছু একটা অবসান, কোনো কিছু একটার অবনতি, কোনো কিছু একটা শেষ হয়ে আসছে ক্রমশ। সিজন এখানে এইটাই সিম্বলাইজ করেছে। হাউ মেনি সোয়ানস ওয়ার দেয়ার, কতগুলো সেখানে রাজহাঁস ছিল। রাজহাঁস কতগুলো ছিল? 59। কবি বলেছেন 9 and 50 সোয়ানস আর দেয়ার, তার মানে তোমার 55 প্লাস 9 অর্থাৎ 59। এখানে দেখো 55 প্লাস 9 অর্থাৎ 50 প্লাস 9 মানে 28 ইন্টু 2 অর্থাৎ হলো তোমার 29 হবে, যাই হোক 58 প্লাস 1 মানে 29 পেয়ার্স। ঠিক আছে, 29টে হাঁস, 29টে যুগল ছিল মানে 58টা, এবং একটা রাজহাঁস কিন্তু একা ছিল। এই একটা রাজহাঁসের সঙ্গে কবি নিজেকেও তুলনা করেছে, যার কোনো পেয়ার নেই, যার কোনো সঙ্গী নেই। তারপর ডব্লিউ বি ইয়েটস ফার্স্ট টাইম ভিজিটেড কুল পার্ক ইন 1897 কিংবা 1896। 1896 কিন্তু লেডি গেগরি তাকে ইনভাইট করেছিলেন। এবার যদি অপশানে থাকে 1897, এটাই ঠিক হবে, কিন্তু এই দুটো অপশান একসঙ্গে দেবে না কোনো দিনই। যদি 1896 থাকে 1896 তোমরা মার্ক করবে। তারপরে ওয়ান থিম অফ ইয়েটস দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, তাহলে এই কবিতাটার একটা বিষয়বস্তু হলো দ্য ইম্পর্টেন্স অফ নেচার, প্রকৃতির গুরুত্ব, দ্য ল্যাক অফ ব্রাইট ফিউচার, একটা তোমার উজ্জ্বল ফিউচারের ঘাটতি, নাকি দ্য প্রেসাসনেস অফ টাইম, মূল্য, সময়ের মূল্য, দ্য বিউটি অফ দ্য সোয়ান, তাহলে এইটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, সময়ের মূল্য। ঠিক আছে, এইটা আনসার। তারপরে দেখো দ্য এক্সপ্রেশন দ্য ওয়াটার মিরর্স আর স্টিল কাই মিনস দ্যাট, তাহলে কবিতার একটা লাইন যে স্থির নিশ্চল আকাশটা তোমার জলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, ঠিক যেন জলটা আয়নার মতো দাঁড়িয়ে গিয়েছে। দ্য রিফ্লেক্টেড ওয়াটার, এটা নয়, দ্য কাম অ্যান্ড ক্লিয়ার স্কাই ইজ রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার, এটাই আনসার। মানে বলেছে একটা শান্ত এবং পরিষ্কার আকাশ যেটা জলের মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে। ঠিক আছে, রিফ্লেকশন হচ্ছে, দ্য রিফ্লেকশন অফ দ্য ওয়াটার, এটা নয়, ওয়াটারের রিফ্লেকশন হচ্ছে না, স্কাইয়ের রিফ্লেকশন হচ্ছে। দ্য ওয়াটার ইটসেলফ ইজ আ মিরর, ওয়াটারটা কি আয়না? না, তা তো হয় না। যাই হোক, দেখো তাহলে বি। তারপরে কি, দ্য পোয়েটস মুড ইন দিস পোয়েম আইডিয়ালিস্টিক, রোমান্টিক, পেসিমিস্টিক, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী, যেখানে কবি আশার আলো দেখায়। পেসিমিস্টিক মানে নিরাশাবাদী, তাহলে তিনি কিন্তু সবসময় নিরাশের সঙ্গে কবিতাটা বলেছেন, নিরাশতা। ঠিক আছে, এই সময়টা চলে গেছে আমার, এরকম বলেছে, আমিও চলে যাব। তাহলে পেসিমিস্টিক, নিরাশাবাদী। দ্য ওয়ার্ড বেলবিট, বেলবিট অর্থাৎ তিনি বলেছেন যে সোয়ান্সগুলোর উইংসের যে আওয়াজ একটা, সেটা কবির প্রথমে তিনি যখন কুল পার্কে ভিজিট করতে গিয়েছিলেন তার কাছে বেলবিটের মতো মনে হয়েছিল। সেটার মিনিং হলো দ্য লাউড সাউন্ডস অফ দ্য বেল, বেলের একটা উচ্চ নিনাদ মানে উচ্চ আওয়াজ। দ্য ওয়ার্ড রাসেস, ঠিক আছে, একটা লাইন আছে দেখবে রাসেস দিয়ে, সেখানে রাসেস কি স্ট্যান্ড করেছে, মানে তোমার কি মিনিং করতে চেয়েছে। রাসেস মানে এখানে কিন্তু রিডস অর্থাৎ নলখাগড়া, যেগুলো তোমার জলের পাশে কাদা বা পাঁক ওগুলোতে জন্মায়। ফরেস্ট নয়, স্পিড নয়, রিডসটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো ট্রড উইথ আ লাইটার ট্রেড, হেয়ার লাইটার ট্রেড মিনস লাইটার ট্রেড অর্থাৎ একটা সফট এবং জেন্টেল গতিতে চলাফেরা করা। ওয়ার্কড র্যাপিডলি, না, ওয়ার্কড ক্যাজুয়ালিও নয়, হাঁটা র্যাপিডলিও নয়, সফট অ্যান্ড জেন্টেল স্পিড, এটা হলো সঠিক আনসার। তারপরে দেখো দ্য ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার, হেয়ার দ্য ওয়াটার ড্রিফট মিনস ওয়ার্ড, হেয়ার দ্য ওয়ার্ড ড্রিফট মানে কি, মুভ সুইফটলি, দ্রুতভাবে চলে যাওয়া। ওয়ান্ডার ইন দ্য লেক ওয়াটার মানে উদ্দেশ্যবিহীনভাবে লেকে ঘোরাঘুরি করা, লেকের জলে। প্যাডেল অন দ্য ওয়াটার অফ দ্য লেক, প্যাডেল যেটা তোমার রাজহাঁসেরা করে থাকে। মুভ এইমলেসলি, তাহলে ড্রিফট অর্থাৎ এই আনসারটা। এদের কাছে ড্রিফট বলতে গেলে কিন্তু ভাসমান অবস্থায়, অর্থাৎ যে লিপ্ত পথ থাকে রাজহাঁসের, তার মাধ্যমে লেকের জলে ঘোরাঘুরি করা, তাহলে সিটা হলো সঠিক আনসার। তারপরে দেখো দ্য সোয়ান স্ট্যান্ডস ফর, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এগুলো অপশান থাকে, অপশানগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে এই আনসারের ক্ষেত্রে, যেটা এখানে প্রযোজ্য হবে। তার মধ্য থেকেই তোমাকে একটু বেশি যেগুলো ঠিক এই ধরনের ক্ষেত্রে, সালগুলোর কথা আমি বলছি না, সেইটাতে কিন্তু মার্ক করতে হবে। মিস্ট্রি, ওল্ড এজ, দেখো সোয়ান্স একটুখানি ওল্ড এজের কথাও বলছে, কবির যেহেতু এজ হচ্ছে। বিউটি অ্যান্ড স্ট্রেংথ, এটাও কিন্তু সোয়ান্সরা তোমার স্ট্যান্ড করছে। কিন্তু আরেকটা অ্যান্সার যেটা দিয়েছে ভিগার, ইটার্নাল ইউথ, ফ্ললেস আইডিয়াস অ্যান্ড লাইফ ফোর্স, যেটা ইড বলে পরিচিত। ঠিক আছে, ইড।
তাহলে এইটাই আনসার, শৌর্য, ইটার্নাল, চিরস্থায়ী একটা তোমার তারুণ্যতা, ফ্ললেস আইডিয়াস, যেখানে কোনো ত্রুটি থাকে না, লাইফ ফোর্স, জীবনের তোমার প্রাণবন্ততা, এইটাই কিন্তু সঠিক আনসার হবে। দ্য ওয়াইল্ড সোয়ান্স আর ফাউন্ড দ্যাট, ওয়াইল্ড সোয়ানগুলো কোথায় দেখা গিয়েছে? কুল পার্ক হলো সঠিক আনসার, আমেরিকা নয়, সাদামটন নয়, তোমার কুল ইন ইংল্যান্ড। এটা কিন্তু দেখো এটাও কিন্তু অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যেখানে স্পেসিফিক বলে দিয়েছে যে এইটাই বলেছে তোমার কুল পার্কে, সেটা তার জন্য কিন্তু এটাই ঠিক। দেই প্যাডেল, দেই বলতে এখানে সোয়ান্সদের কথা বলা হয়েছে। ইন দ্য কোল্ড কম্প্যানিয়েবল স্ট্রিমস, কম্প্যানিয়েবল বলতে এখানে কিন্তু কি বুঝিয়েছে সেটাই কোয়েশ্চেন। দেখো কি বলেছে, ফেভারেবল উইথ গুড কোম্পানি, ওয়ার্ম কোল্ড, ফেভারেবল, ঠিক আছে, তাদের পক্ষে যেটা খুবই উপযুক্ত। উইথ গুড কোম্পানি কিন্তু নয়। কম্প্যানিয়েবল স্ট্রিমস, ওরা কিন্তু একে অপরের সঙ্গে কোম্পানি, কিন্তু ঝর্ণার জলটাকে মানে তোমার লেকের জলটাকে কি বলেছে? ফেভারেবল, তাদের পক্ষে, যেখানে তারা সাঁতার কাটতে পারে। এবার কিছু কোয়েশ্চেন আমি ডিসকাস করব যেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। দেখো বলেছে, হোয়াট ডাজ দ্য মিন বাই প্যাশন আর কনকোয়েস্ট? প্যাশন আর কনকোয়েস্ট বলতে কি বুঝিয়েছে? স্ট্রং অর রবাস্ট প্যাশন or their desires of conquering new lands or places and finding new pools as lakes for their habitation। তাহলে বলেছে প্যাশন, যে লাইনটা তোমরা পাবে শেষের দিকে কবিতায় একটা দেখবে লাইন আছে, এখানে প্যাশনস অর কনকোয়েস্ট বলতে কিন্তু এরকমই বলা হয়েছে যে তাদের একটা তীব্র, একটা শক্তিশালী প্যাশন, তাদের আবেগ, তাদের যে ডিজায়ার, তাদের যে ইচ্ছা সমস্ত কিছুকে কনকার করা, মানে একটা প্লেসেস থেকে অন্য প্লেসে যাব, সেই জায়গাটাকে কনকার করা, আবার অন্য একটা জায়গায় যাব, অ্যান্ড ফাইন্ডিং নিউ পুলস, তারা নতুন নতুন মানে নিজেদের জায়গা খোঁজে, লেকের মতো, যেখানে তারা তাদের অভ্যাস গড়ে তোলে, যেখানে তারা তাদের বসবাস গড়ে তোলে। তারপরের কোয়েশ্চেনটা দেখো, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, মানুষের মতো নয়, যে তাদের হৃদয় ওল্ড হয়ে যাবে, সিগনিফাইস কি, মানে এর অর্থটা কি? দ্য সোয়ান সিমস টু রিটেন অর্থাৎ বজায় রাখা, দেয়ার বিউটি এনার্জি অ্যাজ ইফ দ্য পাসিং অফ টাইম মেড নো ডিফারেন্স টু দেম। তাহলে কি, সোয়ানদেরকে দেখে মনে হয় যে তারা তাদের বিউটি, তারা তাদের তারুণ্যতা, এনার্জি, শক্তি সবসময়ই বজায় রাখে, ঠিক আছে। সময়ের যে স্রোত, সময়ের স্রোতে তারা কিন্তু জীবনের স্রোতকে হারিয়ে ফেলে না, তাদের কাছে ইউথ, তাদের কাছে প্যাশন, তাদের কাছে ডিজায়ার প্রায় সবসময় একই থাকে কবির চোখে। ব্রিমিং ওয়াটার সিগনিফাইস, ব্রিমিং অর্থাৎ কানায় কানায় পূর্ণ, ওভারফ্লোয়িং, ঠিক আছে, ছাপিয়ে যাওয়া এরকম ব্যাপার। দ্য মিটার অফ দিস পোয়েম, দেখো মিটার কিন্তু একটা নেই এখানে, তোমরা রেটরি পোর্শনটি ওখানে ব্যাপারটা জানো, আয়াম্বিক, টেট্রামিটার, ট্রাইমিটার, পেন্টামিটার, ঠিক আছে, তাহলে 3টে মিটার দেওয়া হয়েছে। তারপরে হু সিংস দ্য ইটালিয়ান ভার্সেন্স অফ দিস পোয়েম, এটা যেহেতু একটা লিরিক কবিতা, এটা আর একটা কোয়েশ্চেন হতে পারতো যে এটা কী ধরনের একটা কবিতা, লিরিক কবিতা, তাই এটাকে নিয়ে পরে কিন্তু গানও গাওয়া হয়েছে। ইটালিয়ান ভার্সনে কে গান গিয়েছিলেন? অ্যাঞ্জেলো ব্র্যান্ডওয়ার্ডি, ঠিক আছে, এটা মনে রাখবে, কোয়েশ্চেনটা সব জায়গায় পাবে না দেখবে, যাই হোক, তাহলে ইটালিয়ান ভার্সনে তিনি এই কবিতাটাকে নিয়ে গান করেছিলেন। হোয়াট ইজ দ্য হিডেন মিনিং অর আইরনি, এটাকে আইরনিও বলতে পারো, অফ দ্য লাইন, কি লাইনটা ছিল, 9 and 50 সোয়ানস, যেটা আমি বলছিলাম, আর তোমার 59টা সোয়ানের কি ব্যাপার আছে? তাহলে 59টা সোয়ানের কথা বলতে গিয়ে আমি বললাম তোমার 29 × 2, 58 + 1, এই দুটোকে নিয়ে 59 তৈরি হচ্ছে। দেখো, দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট লাইন অ্যাজ দ্য পোয়েট রেফার্স টু দ্য সোয়ান্স অ্যাজ কাপলস ইন দ্য 3rd স্ট্যান্জা, unwedded till lover by lover, meaning that one swan must be alone, missing a companion। তাহলে কি বলেছে যে কবিতাটা খুবই একটা তোমার সিগনিফিক্যান্ট, অর্থবহুল লাইন পংক্তি ক্যারি করে, যেটা কবি বলেছেন 3rd স্ট্যান্জায় গিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা, সেখানে কবি বলেছেন তারা বিচলিত নয়, তারা একে অপরের সঙ্গে, একে অপরের প্রেমিক, লাভার বাই লাভার, তারা ঘোরাঘুরি করছে। এখানে তিনি 59টা সোয়ানকে কাউন্ট করেছে, তাহলে 59টা সোয়ান যদি হয় সেটা একটা বিজোড় সংখ্যা, সেটা কিভাবে কাপল হয়, তারা কিভাবে লাভার বাই লাভার হতে পারে? মানে তুমি হিসাব করে দেখলে 29 জোড়া হতে পারে, 29 × 2, অর্থাৎ 58টা সোয়ান কিন্তু কাপল, একে অপরের কাপল হিসাবে 29 জন জোড়ায় জোড়ায় আছে, 29 × 2, কিন্তু একজন সে তো যোগের থেকে বাইরে চলে যাচ্ছে, একটা সোয়ান কিন্তু একা,
এই একটা সোয়ানকে কবি নিজের সঙ্গেও তুলনা করেছে যে দ্য সোয়ান সিম্বলাইজেস দ্য ভেরি পোয়েট, মানে দ্য লোন সোয়ান, যে তুমি যে একাকী, সেই একাকী সোয়ানটা কিন্তু কবি নিজের সঙ্গেই তুলনা করেছেন। লাভার বাই লাভার ডিনোটস, লাভার বাই লাভার বলতে কি বুঝিয়েছে? কাপলস। তারপর একটা কোয়েশ্চেন, দ্য সোয়ানস আর মিস্টেরিয়াস বিকজ, সোয়ানসগুলো মিস্টেরিয়াস, কবি বলেছেন যে তারা মিস্টেরিয়াস, কেন তারা মিস্টেরিয়াস? আর একটা কোয়েশ্চেন এখানেই হতে পারতো যে সোয়ানসগুলোকে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলা হয়েছে, দেখো ওটাকে পরে বলছি আমি। দ্য সোয়ানস আর আনএফেক্টেড বাই দ্য পাসিং অফ টাইম, এনার্জি, ইটার্নাল ইউথ, বিউটি, মিস্টেরিয়াস, তারা রহস্যজনক, রহস্যমূলক, রহস্য কোথায় যেটা আমরা সমাধান করতে পারি না, ঠিক আছে, সেইটাই আমাদের কাছে যেটা বেশি ইন্টারেস্টিং, যেটা আমাদের কাছে অস্পষ্ট, সেটাই হলো রহস্য। সেই রকমই সোয়ানসরা কিন্তু যেটা ন্যাচারাল নয় সেই জিনিসটা সোয়ানসদের কাছে প্রযোজ্য, মানে তারা সময়ের স্রোতে অ্যাফেক্টেড নয়, প্রভাবিত নয়, তারা এনজয় করে তাদের ইটার্নাল ইউথ, তাদের চিরস্থায়ী তোমার ইউথকে, তারুণ্যতাকে, অ্যান্ড বিউটি, এবং তাদের সৌন্দর্যকে। ইন দিস পোয়েম মাউন্ট রেফার্স, মাউন্ট অর্থাৎ ওরা, ফ্লাই, মাউন্ট ফ্লাইকে বুঝিয়েছে। হেয়ার ক্লাইম দ্য এয়ার মিন্স ফ্লাই ইন দ্য এয়ার, ক্লাইম মানে এমনিতে ওঠা, পর্বতে ওঠা, কিন্তু এখানে বলতে চেয়েছেন কবি ফ্লাই ইন দ্য এয়ার, বাতাসে ওরা, এই ব্যাপারটাকে বুঝিয়েছেন। দেখো তাহলে আর একটা কোয়েশ্চেন যদি আমি বলি, 33টা কোয়েশ্চেন, এটা 34 নম্বর, যদিও একটা রিপিট হয়ে গিয়েছিল নোবেল প্রাইজের ব্যাপারটা, যাই হোক। দেখো কবি সোয়ানসদেরকে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলেছেন। ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স কেন বলেছেন সোয়ানসদেরকে? কেননা তারা সাধারণ মানুষের চেয়ে কিন্তু ডিফারেন্ট, তারা একে অপরের সঙ্গে ঘোরাঘুরি করে, একে অপরের সঙ্গ ত্যাগ করে না, মানে কবি মডগণের সঙ্গে অ্যাফেয়ারের বিপরীত দিকটা এখানে তুলে ধরেছেন। তারা কিন্তু ঈশ্বরের একটা খুবই বুদ্ধিমান, মানে ব্রিলিয়ান্ট বলতে গেলে কি শুধু সৌন্দর্যটাকে বোঝায়নি, কিন্তু তারা কিন্তু একে অপরকে বোঝে, তারা লেক চেঞ্জ করে কিন্তু তাদের কম্প্যানিয়নকে কোনোদিনও ছেড়ে যায় না, তারা একে অপরের সঙ্গে ঘোরাঘুরি করে, তাদেরকে সঙ্গে নিয়ে অন্য লেকে যায়, এই জন্য সোয়ানসদেরকে তিনি কিন্তু ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলেছেন। ঠিক আছে, এটাই ওয়াইল্ড সোয়ানস, দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, এই নিয়ে কিছু শর্ট কোয়েশ্চেন। আশা করি তোমাদের আর কিছু সমস্যা থাকবে না, যদি কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং কোথাও কিছু ভুল হয়ে থাকলে তাও জানাতে পারো। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালোভাবে প্রিপারেশন নেবে। থ্যাংক ইউ।